বাংলাদেশ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে বেশ কয়েকটি বড় সংকট একসাথে এসে মিলেছে। আজকের এই আলোচনায় আমরা দেখব প্রতিদিনের খবরের আড়ালে থাকা এই ঘটনাগুলো কিভাবে দেশের ভবিষ্যৎকে প্রভাবিত করছে। চলুন একটু গভীরে যাওয়া যাক। যুগান্তর পত্রিকার এই শিরোনামটা দেখুন, শাহবাগ থেকে যমুনা রণক্ষেত্র। এটা শুধু একটা বাক্য না, এটা আমাদের সরাসরি দেশের বর্তমান উত্তাল পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে নিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রথমেই শুরু করা যাক রাজধানীর রাজপথের পরিস্থিতি দিয়ে। একটা ছাত্র আন্দোলন কিভাবে পুরো দেশকে নাড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করল, সেটাই আমরা এখন দেখব। ভাবা যায় মাত্র একটা দিনের মধ্যে পরিস্থিতি কিভাবে পাল্টে যেতে পারে। দিনের শুরুটা হয়েছিল কিন্তু বেশ শান্তিপূর্ণভাবে। প্রকৌশল শিক্ষার্থীরা লং মার্চ টু ঢাকা শুরু করেছিল, কিন্তু দুপুর গড়াতেই পরিস্থিতি গরম হতে শুরু করে যখন তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগোতে চেষ্টা করে। আর বিকেল হতে না হতেই শাহবাগ এলাকা আক্ষরিক অর্থেই একটা রণক্ষেত্রে পরিণত হয়। আর দিনের শেষে গিয়ে কি হলো? শিক্ষার্থীরা শুধু সরকারের প্রস্তাবিত কমিটিই প্রত্যাখ্যান করল না, গভীর রাতে দেশজুড়ে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনের মতো একটা কঠোর কর্মসূচি ঘোষণা করে বসল। মানে সংকটটা এক ধাক্কায় আরও অনেক বড় হয়ে গেল। এখান থেকে পুরো চিত্রটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যতের জন্য কিছু যৌক্তিক সংস্কারের দাবি জানাচ্ছিল, আর তার জবাবে তারা কি পেল? লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর জলকামান। ফল যা হওয়ার তাই হলো। এই সংঘর্ষে ৫০-এরও বেশি শিক্ষার্থী আর বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হলেন। মানে দাবি আর প্রতিক্রিয়ার মধ্যে ব্যবধানটা ছিল বিশাল। আর এই আগুন কিন্তু শুধু ঢাকাতেই থেমে থাকেনি। খুব দ্রুতই এই প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়ল রাজশাহী, সিলেট, চট্টগ্রামের মতো বড় শহরগুলোতেও। দেশের প্রধান প্রধান হাইওয়েগুলো সব বন্ধ করে দেওয়া হলো। আর দেখতে দেখতে তাদের ৩ দফার দাবি বেড়ে দাঁড়িয়ে গেল ৫ দফায়। বোঝাই যাচ্ছে এটা আর কোনো বিচ্ছিন্ন আন্দোলন নেই, এটা এখন একটা দেশব্যাপী ছড়িয়ে পড়া সংকট। আচ্ছা, রাজপথের এই অস্থিরতা থেকে এবার একটু অন্যদিকে নজর ফেরানো যাক। এমন একটা বিষয় যা আরও গভীর এবং অনেক দিন ধরে চলে আসছে, আর সেটা হলো সমাজে বিচার এবং জবাবদিহিতার জন্য একটা জোরালো দাবি। এই প্রসঙ্গটা বুঝতে হলে ঘুম শব্দটা বোঝা খুব জরুরি। আমরা অনেকেই হয়তো শব্দটা শুনেছি। এর মানে হল রাষ্ট্র বা কোনো প্রভাবশালী সংস্থার মাধ্যমে কোনো ব্যক্তিকে গোপনে তুলে নিয়ে যাওয়া হয়, আর তারপর সেই ব্যক্তির কোনো খোঁজই দেওয়া হয় না। তার সাথে কি হয়েছে, সে কোথায় আছে, সব কিছুই অস্বীকার করা হয়। তো এই ভয়াবহ চর্চা বন্ধ করার জন্য সরকার একটা নতুন আইনের খসড়া এনেছে, আর এর বিধানগুলো কিন্তু বেশ কড়া। যেমন সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হয়েছে। আয়নাঘর নামে যে গোপন বন্দিশালার কথা শোনা যায়, সেগুলোকে পুরোপুরি বেআইনি ঘোষণা করা হচ্ছে। আর এক্ষেত্রে রাষ্ট্রীয় নিরাপত্তা বা অন্য কোনো অজুহাত দেখিয়ে কাউকে ছাড় দেয়া হবে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো এর তদন্তের ভার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে থাকবে না, থাকবে মানবাধিকার কমিশনের হাতে। ভবিষ্যতের জন্য এই জবাবদিহিতা তৈরির চেষ্টার পাশাপাশি অতীতের ঘটনাগুলোর বিচার পাওয়ার আকাঙ্ক্ষাও কিন্তু থেমেনি, বরং আরও জোরালো হচ্ছে। এর সবচেয়ে বড় উদাহরণ হল জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের হত্যা মামলার বিচার শুরু হওয়া। এই মামলার প্রধান প্রসিকিউটর আবু সাইদকে বর্ণনা করেছেন জুলাই আন্দোলনের ফিনিক্স পাখি হিসেবে, মানে ছাই থেকে জেগে ওঠা এক প্রতিবাদের প্রতীক। এই একটা বাক্যই বুঝিয়ে দেয় ন্যায় বিচারের দাবিটা কতটা আবেগ আর প্রতীকের সাথে জড়িয়ে গেছে। তো একদিকে বিচার আর জবাবদিহিতার এই চাপ, অন্যদিকে দেশ কিন্তু একটা মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যেও পড়েছে। চলুন এবার দেশের ব্যাংকিং সেক্টরের দিকে তাকাই, যা এখন পুরো অর্থনীতিকেই কাঁপিয়ে দিয়েছে। প্রশ্নটা খুবই সহজ শোনাতে পারে, কিন্তু এর উত্তরটা একদমই সহজ না। এই কেলেঙ্কারির আকার এতটাই বিশাল যে সেটা আমাদের সাধারণ কল্পনাকেও ছাড়িয়ে যায়। অঙ্কটা একবার দেখুন, ২,২৫,০০০ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটাকে এখন দেশের ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি বলা হচ্ছে। এই সংখ্যাটা আসলে কত বড় তা বোঝানোর জন্য এই চারটা সবচেয়ে সহজ উপায়। আমাদের দেশের পুরো বছরের যে জাতীয় বাজেট, এই কেলেঙ্কারির পরিমাণ তার প্রায় ১/৪ বা ৪ ভাগের ১ ভাগ। ভাবা যায়, এটা এমন একটা ধাক্কা যা একটা দেশের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলার জন্য যথেষ্ট।
আর এর প্রভাব সেটাও কিন্তু মারাত্মক। অভিযোগ উঠেছে যে এই বিপুল পরিমাণ টাকা কোনো সঠিক জামানত ছাড়াই ঋণ হিসেবে নেওয়া হয়েছে, আর তার একটা বড় অংশই নাকি দেশের বাইরে পাচার হয়ে গেছে। এর ফলে যা হয়েছে, পুরো ব্যাংকিং সিস্টেমে এখন টাকার তীব্র সংকট। অবস্থা এতটাই খারাপ যে কিছু ব্যাংক গ্রাহকের টাকা ঠিকমতো ফেরত দিতে পারছে না, আর তার মধ্যে 5টি ব্যাংকে তো একীভূত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মানে একটার পর একটা প্রতিষ্ঠান ঝুঁকির মুখে পড়ছে। অর্থনীতির এই টালমাটাল অবস্থার সাথে যখন রাজনৈতিক অনিশ্চয়তা যোগ হয় তখন সংকট আরও গভীর হয়। চলুন দেখা যাক নির্বাচনের আগে দেশের রাজনৈতিক অঙ্গনে ঠিক কী ঘটছে। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে যে বিতর্ক চলছে তার কেন্দ্রে এখন দেশের সর্বোচ্চ আদালত। আর সুপ্রিম কোর্ট কিন্তু খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনো জোড়াতালি বা অস্থায়ী সমাধান চায় না। তারা এমন একটা কার্যকর সমাধান চায় যা দীর্ঘমেয়াদে দেশের গণতন্ত্রকে স্থিতিশীল রাখবে। কিন্তু মুশকিল হল, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের কোনো লেশমাত্র নেই। একেবারে মৌলিক বিষয় যেমন নির্বাচন কবে হবে বা সংবিধান সংস্কার করা হবে কিনা, এসব নিয়েও তাদের মধ্যে বিরাট মতপার্থক্য। বিএনপি চাইছে যত দ্রুত সম্ভব নির্বাচন হোক। অন্যদিকে জামায়াত বা এনসিপির মতো দলগুলো বলছে আগে সংস্কার করতে হবে। এই যে গভীর বিভেদ, এটাই দেশকে একটা রাজনৈতিক অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে, ঠিক যখন কিনা স্থিতিশীলতা সবচেয়ে বেশি দরকার। তাহলে এই সব কিছু মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? যখন একটা দেশের প্রায় প্রতিটি মূল স্তম্ভ, তার অর্থনীতি, তার রাজনীতি, তার বিচার ব্যবস্থা একসাথে কাঁপতে থাকে, তখন ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক। সংক্ষেপে পুরো ব্যাপারটা দাঁড়ায় এরকম: দেশটা এখন একটা চতুর্মুখী চাপের মধ্যে আছে। একদিকে রাজপথে দেশব্যাপী ছাত্র আন্দোলন চলছে, অন্যদিকে আদালতে অতীত আর বর্তমানের সব অন্যায় অবিচারের হিসেব চাওয়া হচ্ছে। ব্যাংক খাতে চলছে ইতিহাসের সবচেয়ে বড় সংকট। আর রাজনীতিতে ভবিষ্যৎ পথ নিয়ে কোনো ঐক্য নেই, আছে শুধু অচলাবস্থা। সবশেষে তাই একটাই বড় প্রশ্ন থেকে যায়, যখন দেশের অর্থনীতি, রাজনীতি এবং রাজপথ সবকিছুই একসাথে উত্তাল, তখন বাংলাদেশ সামনে এগোনোর জন্য কোন পথটি বেছে নেবে? এই উত্তরের উপরেই কিন্তু দেশটির ভবিষ্যৎ নির্ভর করছে।